অনুরোধ করছি, খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার আইবুড়ো নামটা গুছিয়ে দাও। দেখো রমা, আমার সংসারের যা অবস্থা, আমি কথা দিচ্ছি স্ত্রীর দাবি নিয়ে তোমার বাড়িতে আমি কোনোদিন যাব না। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে একটা কুমারী মেয়ে লজ্জা ঘৃণার মাথা খেয়ে নিজে বলতে পারে তুমি আমাকে বিয়ে করো। তোমার ব্যথা আমি বুঝি রমা। বোঝো? কতটুকু বোঝো দীপুদা? বাঙালি ঘরের কুমারী মেয়ের ব্যথা স্বয়ং ভগবানও বুঝবেন না। আমাদের দারিদ্রতার সুযোগ দিয়ে যার যা খুশি তাই বলছে। কে কি বলেছে? কালই বিনোদ মোদি দাদাকে বললেন আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দেবেন সোমনাথ বাবু। বিনোদ 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 হারামজাদারে, তোমার শ্রদ্ধা রেলের চোরাই মাল বিক্রি করে ইদানিং 2 পয়সা করেছে। 2 বছর আগেও যার ডাইনে আনতে বাড়ি কুলতো না। তুমি অযথাই মাথা গরম করছো দীপুদা। লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলেই মেয়ের বিয়ে হয় না, রাশি রাশি রূপাও চাই। মাঝে মাঝে ইচ্ছা হয় বিষকে শেষ করে দেই এই অভিশপ্ত জীবন। রমা, লক্ষ্মীটি কেঁদো না। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাবার জন্য, কিন্তু দীপার একটা ব্যবস্থা না করে এখনই বিয়ে করলে মা বাবাও যে দুঃখ পাবে। দীপুদা, বেকারত্বের অভিশাপ নিশিদিন আমাকে কুরে কুরে খাচ্ছে। ছোট বোনটা মুখ কালো করে চোখের সামনে ঘুরে বেড়ায়, ওর একটা ব্যবস্থা না করে। তাহলে থাক দীপুদা, আমি আর তোমাকে বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারো আমি তোমার জন্য অপেক্ষা করব, দরকার হলে মৃত্যুর শেষ পর্যন্ত। রমা, তোমার ভালোবাসায় আমাকে শক্তি জোগাবে দীপুদা। শুধু একটা অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করো না যাতে তোমার মাথা হেট হয়। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব, আমার সেই গর্বটুকু তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না দীপুদা। ধুলোর সঙ্গে রমা, মিশিয়ে দিও না। লক্ষ্মীজি, তুমি আমার আহত জীবনের সান্ত্বনা, আমার হৃদয় আকাশে তুমি পূর্ণিমার চাঁদ। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি আরো প্রিয়, তুমি শুধু ভালোবাসা শুধু এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি
জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি, মন বলে তুমি যে তার চেয়ে দামি। তুমি যে এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। লা 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 লা। শেয়াপড়াকে কিছু ভাবতে হবে না বাবু, আপনি পল্লীতে থাকুন আর শহরে থাকুন, আমি যতক্ষণ আছি আপনার সাধ্য এতটুকু পূর্ণ হবে না। সে আমি জানি বিনোদ, এবং জানি বলেই তোমাকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। ইদানিং সাত করি বলছিলাম, ইদানিং রেল পুলিশ নাকি বড্ড বাড়াবাড়ি আরম্ভ করছে। রেল পুলিশ ছা দিয়ে জুতো মেরে বেটাদের থুতা মুখ ভুতা করে দিতে কতক্ষণ বাবু? ইতিপূর্বে সে কাজ তো আপনি বহুবার করেছেন। করেছি, তখন দিনকাল অন্যরকম ছিল। লরি দাঁড় করিয়ে মাল তুলেছি, রেল পুলিশ নিজেরাই লরিতে মাল তুলে দেওয়ার সাহায্য করছে। কিন্তু আজকাল তো আগের মতো সাহস পাচ্ছি না। আপনি অযথাই ভয় পাচ্ছেন স্যার। জেলা পুলিশের বড় কথা হয়েছেন আপনার জামাই। আর তুমি বুঝতে পারছো না বিনোদ, সমাজ আমার একটা বিরাট মর্যাদা আছে। চোরাই মাল ধরা পড়লে শুধু মান মর্যাদাই নষ্ট হবে না, কল্যাণের মাথার হেড হয়ে যাবে। আগে আমি বেপরের কাজ করছি, কিন্তু এটা কি এখন সম্ভব? বিনোদ, এই বিনোদ, বিনোদ, তুমি মাকে বিড়ির দাম দাওনি কেন? তুমি কি জানো না ওই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে? তাহলে কেন মানুষের মতো কাজ করে? আমার 25 টাকা যে 1 বছর ধরে পড়ে রইল, পরে আছে বলে একটা অভাবী সংসারকে তুমি উপসী করে রাখবে। 1 টাকা 2 টাকা করে কেটে নিতে পারতে। এতটুকু মনুষ্যত্ববোধ নেই তোমার মধ্যে? অসুস্থ তো এমন কাজ করে না। এখন যদি ধরে দুটো চোর লাগিয়ে দেয়। চোর মার এত সস্তা নয়। 25 টাকা আমার 1 বছর ধরে পড়ে রয়েছে। আজ নয় কাল, কাল হবে না পরশু বলে কাটাচ্ছে। দেবার নামটি নেই, আমি হাতে পেয়েছি, কেটে নিয়েছি, বেশ করেছি। আপনি যা খুশি করতে পারেন। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ বিনোদ। যান মশাই যান, ধার গিয়ে ধার শোধ করতে পারেন না, তাদের আবার বড় বড় কথা। ধারি বুনটারা 10টার সময় এসে গায়ে এলে পরে বিনোদ দা বলে কবরে শালা! শালা শোয়ারের বাচ্চা। কি বলে? আমার চোখের সামনে একটা নিরীহ লোককে মারবে তুমি? তোমার স্পর্ধা তো কম নয়। জানো আমি তোমাকে কি করতে পারি? জানি। চোরে চোরে মাস্ত তো ভাই আপনি, আপনি আমার কিছুই করতে পারবেন না। কি বললে? কি বললে তুমি? হতে পারেন আপনি এই গায়ের ধনী লোক, কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নই। আপনার বস্তিতে ভাড়া থাকি, যদি থাকতে না দেন অন্যত্র চলে যাব। আর কি করতে পারেন আপনি? আপনি 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 আপনাকে স্যার অপমান করছে স্যার। বেটার স্পর্ধা। ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা দীপক, বিনোদের কাছে তুমি কত টাকা পাবে? ওরা পাবে না স্যার, আমি আরো 15 টাকা পাই। তুমি চুপ করবি না। কাজটা সত্যি অন্যায় করেছে দীপক। একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা তোমার ঠিক নয়। তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। বিনোদ, আচ্ছা কোথায় পাঠালেন ওকে? আসছে, একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা দীপক, হ্যাঁ বলুন। তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়ে
এইভাবে ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলে তো দুটো পয়সা রোজগার হয়। ইংরেজিতে প্রবাদ আছে, আইডিয়াল ব্র্যান্ডেড ডেভিল ওয়ার্কশপ। দেশের যুব শক্তি এইভাবে অবচয় হলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন আই মিন টাকা। আচ্ছা, আমি যদি তোমাকে টাকা দিয়ে ব্যবসা করবে তুমি? আপনি টাকা দেবেন, কিন্তু কি স্বার্থে আপনি আমাকে টাকা দেবেন? স্বার্থ? ইয়াং ম্যান, পৃথিবীতে সবাই কিন্তু স্বার্থের দাস নয়। তাছাড়া তোমার বাবা আমার একবার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আসবে আমার কাছে সাহায্যের জন্য, কিন্তু এলো না। বাবা আপনার বন্ধু ছিলেন? কই, কিন্তু বাবা তো কোনোদিন এসব কথা আমাদের বলেননি। বলবে না, কারণ শিবনাথ দাদু হয়তো ভাবছে ওই দুর্ভাগ্যের মূলে আছে আমি। আচ্ছা যাকে আমার কর্তব্য আমি করেছি, লোকে যা ভাবে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। হ্যালো দেব, এই খামটার মধ্যে 2000 টাকা আছে। কিন্তু এতগুলো টাকা কি বিশ্বাসে? বিশ্বাস কথা কি জানো দিব? তোমরা আমাকে যত নিকৃষ্ট যে ভাবো না কেন, আমি বোধ হয় ততটা নিকৃষ্ট নই। মানুষ করে, বিশেষ করে এই তরুণ সমাজের উপর আমার অগাধ আস্থা আছে। তোমরাই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ। নাও কিন্তু স্যার, এই টাকা দিয়ে তুমি ব্যবসা আরম্ভ করো। প্রয়োজন হলে আমি তোমাকে আরো টাকা দেব। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আসছে বাই বাই। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার আমি বুঝতে পারতাম না। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসুখ সর্বস্ব, কিন্তু ওনার ব্যবহারে সে ধারণা আমার বদলে গেল। আসলে বাইরের ব্যবহার দেখে মানুষকে বিচার করতে যাওয়া সত্যি বীরতা। দীপকদা, হ্যাঁ চন্দন, তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো। বলতে ঠিক ভরসা পাচ্ছি না, কথাটা শুনে যদি তুমি চটে যাও, না মানে কথাটা শুনে তুমি যদি রেগে যাও। না, বলো না কি বলবে। তোমাকে দেখলেই আমার ভীষণ ভয় হয়। মনে হয় তোমার মাঝে এক জ্বলন্ত আগ্নেয়গিরি লাভা স্রোত বইছে, যে কোনো মুহূর্তে দাবানল হয়ে চলে উঠবে তুমি। মনে হয় তোমার মাঝে বিক্ষুব্ধ আত্মাটা একটা কিছু করার জন্য ছটফট করছে। তাই বুঝি? তোমার ভয় নেই চন্দন, তোমাকে আমি অভয় দিচ্ছি। তুমি বলো কি বলতে চাও। এ মানে দীপাকে আমি বিয়ে করতে চাই। চন্দন, অবশ্য তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি হোম গার্ডেনে চাকরি পেয়েছি, 1 মাসের ট্রেনিং এ যাচ্ছি। ফিরে এসে আমি দীপাকে বিয়ে করব। দীপার সম্মতি আছে, কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা যাবে না। আমার অমত নেই, কিন্তু তোমার বাবা কি রাজি হবেন? ওই সাতকরি বাবু। বাবার অমতেই আমি বিয়ে করব। যেখানে পোস্টিং হবে সেখানে আমি দীপাকে নিয়ে চলে যাব। বাবা যদি এই বিয়েতে অমত করেও, তবু সেই বিয়ে আটকাতে পারবে না। আমরা কিন্তু ভাই দাবি দাওয়া পূরণ করতে পারবো না। আমার কোনো দাবি নেই দীপকদা, তোমরা যদি শাঁখা সিঁদুর দিয়ে বিয়েটা দিয়ে দাও, আমি আসছি দীপকদা। 9:36 আমার ট্রেন, কথাটা তুমি জানিয়ে দিও। চন্দন, আমি আসছি দীপকদা। একটা ভাবনা থেকে অন্তত রেহাই পেলাম। ছেলে হিসেবে চন্দন খুবই ভালো, বদমাইশ ওর বাপটা। এই টাকা দিয়ে যে কোনো একটা ব্যবসা আরম্ভ করবো। সোমনাথের সঙ্গে আলোচনা করে এই লোকটা স্যার, এই লোকটা, আমি মাল কিনতে শহরে যাচ্ছিলাম, আমাকে চুরি দেখে 2000 টাকা চিন্তাই করে নিয়েছে। গ্রেফতার করুন স্যার, গ্রেফতার করুন। বাজে কথা বলবে না বিনোদ, নিজে যেমন একটা বদমাইশ। তুমি বলতে চাও ওর অভিযোগ মিথ্যে, শুধু তোমার নামে বদনাম দিচ্ছে। মায়ের চুটে বাপের নাম খগেন করে ছাড়বো বেটা। টাকা যদি নিয়ে থাকো ভালোই ভালো ফেরত দাও। আপনি বিশ্বাস করুন স্যার,
আজে বাজে কথা বলছিল। ওকে আমি মেরেছি ঠিকই, কিন্তু ওর টাকা পয়সা আমি নিইনি। আমি তোমাকে চার্জ করব, টাকা যদি পাওয়া যায় তাহলে বাপের নাম খগেন করে ছেড়ে দেবো। হাত উপরে তোলো, তোলো উপরে, মানে স্যার, হাত উপরে তোলো, সোজা হয়ে দাঁড়াও। ওটা কি কি আছে ওই খামের মধ্যে? কোথায় পেয়েছো ওই খাম? কি হলো এই কামটা? ওই কামের মধ্যে স্যার আমার 2000 টাকা। একটার মুন্ডু খুঁড়িয়ে দেবো শোয়া। এই খামটা একটু আগে সঞ্জয় বাবু আমাকে দিয়ে গেছেন। আমার কথা বিশ্বাস না হয় আপনি চলুন সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু যদি বলেন দীপককে ওটা আমি দেইনি। কিন্তু সঞ্জয় বাবু, কি ব্যাপার অফিসার? এই যে মিস্টার সেন, আসুন, আসুন। ওই ছেলেটা বলছে এই কামটা একটু আগে আপনি নাকি ওকে দিয়েছেন। সত্যি আপনি ওকে খাম দিয়েছেন? খাম আমি দিয়েছি? এই তুমি কি গাঁজা টাজা টেনে এসেছো এই ছোকরা? আমি কেন খাম দিতে যাবো? তাছাড়া ওর সঙ্গে তোমার দেখাই হয়নি। আচ্ছা কি আছে ওই খামের মধ্যে? আমার 2000 টাকা স্যার ছিনতাই করে নিয়েছে। আমি মাল কিনতে শহরে যাচ্ছিলাম, আমাকে চুরি দেখিয়ে। আই সি। খাম তাহলে আপনি ওকে দেননি? আর না অফিসার, টাকা কি আমাকে কামড়াচ্ছে আমি যাকে তাকে টাকা দেবো? আসলে হাতে নাতে ধরা পড়ে বেটা সাফাই কাছে। আসলে এরা হচ্ছে উঠতে মস্তান, কঠোর হত্যা দমন করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে অফিসার। সঞ্জয় বাবু বলো। কাইন্ডলি একটু শুনুন। এই কি শুনবে, কি শোনাবে তুমি? এই বলো, কি বলবে বলো বলো। চল চল শালা, থানায় চল, থানায় নিয়ে দেখবো তোর কত তেল হয়েছে। সঞ্জয় বাবু, আপনি থানায় এসে ডায়েরি লিখে দিয়ে যাবেন। ওর কাছে 2000 টাকা পাওয়া গেছে, আপনি তার সাথী। আমার ওয়াইফ বলে বছর 3 ঘর বাস যাতে হয় সেই চেষ্টায় তাকে করবে। Yes! সেই চেষ্টা অবশ্যই করব। আমার ওয়াইফ কি বলে জানে? কি বলে? তোমার মনটা বাড়ি কোমল, কোমল, কোমল। এই ভদ্রমহিলাকে আমি দেখিয়ে দেব, প্রয়োজনে আমি কঠোর হতেও জানি। চল বেটা, থানায় চল, চল। যাচ্ছি যাচ্ছি সঞ্জয় সেন। কতদিন তুমি আমাকে জেলের অন্ধকার ঘরে আটকে রাখবে? তোমার এই চক্রান্তের জাল ছিন্ন করে একদিন না আমি একদিন এই আলোতে বেরিয়ে আসবই। সেই দিন দেখবো কেমন করে তুমি মানুষের সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো। আমি তোমাকে মানুষের সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেবো না। আমি তোমাকে মানুষের মাঝে প্রমাণ করে দেবো তুমি একটা দুপাই মানুষ রূপী জানোয়ার। তোমাকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেবো না সঞ্জয় স্যার। তোমার সুখ শক্তি আমি একটা করে কেড়ে নেবো। এই আমার প্রতিজ্ঞা সঞ্জয় স্যার, এই আমার প্রতিজ্ঞা, এই আমার প্রতিজ্ঞা। চল বেটা চল। এজন্যই আমার ওয়াইফ বলে ইস, আপনার গালটা স্যার রক্তবর্ণ হয়ে গেছে স্যার। প্রতিজ্ঞা। বেটাকে আমি ঠিক 3 বছরের গানি আমি টানি আনবো, তবে আমার নাম সঞ্জয় সেন। এটা হচ্ছে সমাজে উঠতে মস্তান, কঠোর হস্তে দমন করতে না পারলে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। আসবিনাথ, থানায় যেতে হবে। হ্যাঁ চলুন স্যার। শিবনাথ রায়কে লক্ষ্মী তারা ল্যাংসাতে কল্যাণগড় পর্যন্ত ধাওয়া করেছিল, কাঁদুনি দিয়েছিল। আমার দীপক চিন্তাই কেসে ধরা পড়ে গেছে। আপনি একবার জন্টুর ঠিকানাটা দিন,
ইচ্ছে হচ্ছিল একটা চোর বসিয়ে দেই। ছোট বাবুর ঠিকানা দিয়েছেন? ঠিকানা নেব? আমি কি তোর মতো গারল? দুলু পায়ে হতবাকাকে বিদায় করে দিয়েছি, বলে দিয়েছি একটা সমাজ বিরোধী পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না। আপনি কি মানুষ? একটা রুগ্ন অসুস্থ মানুষ বিপদে পড়ে তার ছেলের খোঁজ করতে এসেছিল। অভয়, 5 বছর আগের কথা আপনার মনে নেই? থাকার কথাও নয়, কারণ ধনবান ব্যক্তিরা সমস্ত চেষ্টায় তাদের অতীতকে ভুলে যায়। এটাই তাদের চরিত্রের বৈশিষ্ট্য। আমি তোকে সাবধান করে দিচ্ছি অভয়। মনে পড়ে বাবু, বহুদিন আগে বস্তির এক ভাঙা ঘরে এক অশ্রুমুখী মায়ের সামনে হাত জোর করে বলেছিলেন, আপনার ছেলেটিকে আমায় ভিক্ষা দিন, সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। আরো বলেছিলেন প্রতি মাসে মাসে সে ছেলেকে দেখতে নিয়ে যাব, কিন্তু ছেলেকে বডি দিয়ে লুকিয়ে রাখছেন, পাছে মা বাবাকে চিনতে পারে সেই ভয়ে। রক্তের দাবিকে আপনি অস্বীকার করতে চান মনে শঙ্কর বাবু? অর্থের অহংকারে মনুষ্যত্বকে আপনারা দু পায়ে মারি দিতে চান। আমি তোকে সাবধান করে দিচ্ছি অভয়, কল্যাণের কানে সব কথা যেন না যায়। নগদ 6,000 টাকা দিয়ে ওকে আমি কিনে এনেছি। টাকাদের উপর ওর উপর ওদের কোনো দাবি নেই। টাকা দিয়ে কিনে নিয়েছেন? টাকায় কি পিতৃত্বের অধিকার পাওয়া যায় বাবু? তা যদি যেত, আপনি তো একটা সন্তান লাভের আশায় হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু পেরেছিলেন কি পিতার সন্তানের বাবা হতে? অভয়, চিৎকার করে আপনি আমার মুখে বন্ধ করতে পারবেন না। আমার যদি সহস্র কণ্ঠ থাকতো, তাহলে সহস্র কণ্ঠেই আমি চিৎকার করে বলতাম, আপনারা ধনীরা যারাও প্রতিশ্রুতি দিতে কিন্তু রক্ষা করতে জানেন না, তাতে আপনাদের বিবেকের এতটুকু বাধে না। যেমন ভাবে হোক ওই হারামজাদা শোয়ারকে বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে কোনদিন কল্যাণের আসল পরিচয় ফাঁস করে দেবে। অনেক আগে ওই হারামজাদাকে তাড়াতাম, পারিনি শুধু কল্যাণের জন্য। ঠিক আছে, বৌমাকে বলবো ওই শোয়ারটাকে যেন আজই বাড়ি থেকে দূর করে দেয়। একটু দাঁড়াও দাদা বাবু, একটু দাঁড়াও, তোমার জুতোটা একটু ব্রাশ করে দেই। দাদা বাবু একটু দাঁড়াও। দিন তো গেল, সন্ধ্যা হল, পার করো আমারে। দিন তো গেল, সন্ধ্যা হল, পার করো আমারে। আচ্ছা আচ্ছা অবৈদা, বলো দাদা, তুই আমাকে এত ভালোবাসিস কেন? আমার পায়ে কাটা ফুটলে মনে হয় তোর বুকে শিয়াল বিদ্ধ হয়েছে। মাও বুঝি তার ছেলেকে এত ভালোবাসে না, অথচ তুই আমার চাকর। কেন ভালোবাসি জানো দাদা বাবু? তুমি আমাকে খেতে পড়তে দাও, মাসে মাসে মাইনে দিচ্ছ, অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাও, সেই জন্য। তাই বুঝি? এসব বাজে কথা। সব বাবুরাই চাকরকে বাইরা দে, চাকরাও যথাসাধ্য তার কর্তব্য পালন করে, কিন্তু তোর কাজে কোনো কর্তব্য বোধ নেই। আছে আন্তরিক স্নেহ ভালোবাসা, যেটা টাকা দিলেও কোনোদিন মেলে না। দাদা বাবু, আমাকে দিন কয়েকের ছুটি দেবে দাদা বাবু? ছুটি? ছুটি নিয়ে কোথায় যাবি তুই? আমার মাকে দেখতে যাব। মা? তোর মা? তোর মা বেঁচে আছে? কোনোদিন তো বলিসনি। আমি এতদিন তাদের খোঁজ পাইনি, শুনলাম
শহরতলির এক বস্তিতে থাকে। ভাইটা নাকি পুলিশের হাতে ধরা পড়েছে। তাই তাই একটিবার আমি গিয়ে তাকে দেখে আসবো। ভাগ্য ভাগ্য দাদা বাবু, সবই ভাগ্য। তাহলে ভাইটা আমার চিন্তায় কেসে ধরা পড়বে কেন? অবৈধ আমি জানি দাদা বাবু, চিন্তাই সে করেনি, করতে পারে না। শুনেছিলাম মা তাকে বিয়ে পাশ করিয়েছে। নিশ্চয় কেউ ষড়যন্ত্র করে আমার ভাইটাকে জেলে দিয়েছে। সমাজ বিরোধী সে হতে পারে না দাদা বাবু, সে হতে পারে না। ভাই অবদার ভাই, আমার জ্ঞান হওয়া অবধি শুনিনি অবদান মা আছে, ভাই আছে। কোনদিন টাকা পয়সাও পাঠাইনি। হঠাৎ মা ভাইয়ের কথা বলছে, আশ্চর্য ব্যাপার। এই, শুনছো তুমি? একটা ভালো রাঁধুনি দেখবে তো তোমার ওই অভয়কে দিয়ে আমার একদিনও চলবে না। আমার চলবে। কি আশ্চর্য, ওর এই অখাদ্য রান্না আমার মুখে রুজবে না। আমার রুজবে। ওরে বাবা রে, আমি ওকে রাখতে চাই না। আমি চাই। আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি ওকে রাখবে? তোমার ইচ্ছার দাম দিতে গেলে আমাকে উপোস করে থাকতে হবে। আশা করি সেটা তুমি চাবে না। দেখো, কোনদিন বেলা 2টায় এসে দেখি তুমি মহাসুখে দিবা নিদ্রা গেছো। কোনদিন রাত 8টায় এসে শুনি তুমি টেনিস খেলতে ক্লাবে গেছো। তখন আমাকে মায়ের মতো আদর যত্ন করে কে খেতে দে? সেই অবৈধা। কাজেই ওকে তাড়ালে আমাকে সন্ন্যাসী হতে হবে। তুমি তাহলে ওকে তাড়াবে না? কি আশ্চর্য, সারা জীবন লোকটা আমাদের জন্য প্রাণপাত কেটেছে, এখনো কাটছে। হঠাৎ এক কথা তার চাকরিকে আমি খতম করে দেব, এতটুকু অমানুষ তুমি আমাকে ভাবলে কি করে সেলিম? নাকি আমার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই? ঠিক আছে, তুমি তোমার পিয়ারের চাকর নিয়ে থাকো। আমি ড্যাডির ওখানে কালই চলে যাচ্ছি। ওই চাকরই তোমার আপনজন, আমি তোমার কেউ না। মিস্টার গুপ্ত, মিস্টার সমাদদার, ওর কথা ছাড়া এক পাও চলেন না। মিসেস মুখার্জি সেদিন বললে স্বামী নাকি অফিস থেকে ফিরে এসে সরকারি কাগজপত্র দেখিয়ে তার মতামত জানতে চান। আর আমার ভাগ্যটা এমনই, আমার কোনো কথা তোমার কানে যায় না। আমি চলে যাবো ড্যাডির ওখানে, চলে যাবো। আমি ড্যাডির ওখানে চলে যাবো। আশ্চর্য অভিযোগ। মিস্টার গুপ্ত, মিস্টার সমাদারের মতো আমাকেও বউয়ের কথা উঠবোস করতে হবে, এটাও এক ধরনের কমপ্লেন। হ্যালো মাই বয়, অফিসে বেরোচ্ছ বোধ হয়। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু আলোচনা আছে। বলেন। কিছুদিন আগে আমাদের ওখানে একটা সমাজ বিরোধী মস্তান ধরা পড়েছে। এক মুদির 2000 টাকা চিন্তার সময় হাতে নাতে ধরে পড়েছে পুলিশ। ড্যাডি, ওরে কে ধরা পড়েছে ড্যাডি? তুমি তাকে চিনবে না মামনি, এরা সব উঠতে মস্তান। সমাজ জীবনে এরা মস্ত অভিশাপ, এরা 20 শতাব্দীর জঞ্জাল। পুলিশ যদি এদের সাহায্য করতে না পারে সমাজের সুস্থ দেহটাকে বিষিয়ে তুলবে। তাই কল্যাণকে বলছিলাম এইসব সমাজের দুষ্ট খতম। আমাকে কি করতে বলছেন? আমার ইচ্ছে তুমি নিজে কেসটা টেক আপ করো। বদমাইশটার জন্য বছর 3 শাস্তি হয়। সাধারণ নাগরিকরা এদের সন্তুষ্ট। এরা মানব সভ্যতার জঞ্জাল। ওরা মানব সভ্যতার জঞ্জাল। আর যারা আইনের মুখে জুতো মেরে লক্ষ লক্ষ টাকা রোজগার করে ধনী হয়েছে, তারা কি সমাজের কলঙ্ক নয়? ভাই 25 বছর আগে কাউকে যদি আমি দেখি খুবই গরিব, আর আজ যদি তাকে কোটিপতি হতে দেখি, তাহলে কি প্রশ্ন জাগে না? কি করে লোকটা কোটিপতি হলো? কোন রন্ধ্র পথে তার কুবেরের ভান্ডারের চাবিকাঠি তার হাতে এলো? আছে অবল। তোকে আমাকে লক্ষ্য করে কথাগুলো বলছিস না তবে না বাবু,
আমি কারণ নাম করে বলতে চাইনি, আমি শুধু জেলা পুলিশের বড় কর্তার কাছে অভিযোগ করে গেলাম, অনুসন্ধান করে দেখো আইনের রক্ষা কেন শিক্ষিত তরুণের দলেরা নেমে যাচ্ছে নরকের পথে, কোন সুরঙ্গ পথে রোজগার করে একদল মানুষ আজ টাকার পাহাড় জমিয়ে বসে আছে। চাকর হলেও একজন নাগরিক হিসাবে আমি আমার এই অভিযোগ করে গেলাম, অনুসন্ধান করে দেখো হে আইনের রক্ষক, আমার এই অভিযোগের তুমি অনুসন্ধান করে দেখো। যুগের হাওয়া দেখতে উল্টে যাচ্ছে, বাড়ির চাকরও তার মনিবকে উপদেশ দেয়। কে বলে দেশের অগ্রগতি হয়নি? শুনলে তোমার পেয়ারের চাকরের কথা? অবৈধের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এই, কি বলতে চাও তুমি? অবৈধের মতো আমারও দৃঢ় বিশ্বাস, মানুষ অপরাধী হয়ে জন্ম নেয়, পারিপার্শ্বিক তাকে অপরাধী সাজায়। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রন্ধপথে রোজগার করে ধনী হয়েছে, আইন ওদের নাগালের বাইরে, অথচ জেনে শুনে আমরা চুপ করে আছি। তাহলে আমার অনুরোধ তুমি রক্ষা করবে না? আমাকে মার্জনা করবেন। আইন তার নিজস্ব পথ ধরে চলবে। ছেলেটা যদি অপরাধী হয়ে থাকে শাস্তি সে নিশ্চয়ই পাবে, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি সামান্য কেসটা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? আমি মাথা ঘামাচ্ছি? আমার ড্যাডি ওই নামের নেতৃস্থানীয় ব্যক্তি, ওখানে যদি কোনো অসামাজিক ঘটনা ঘটে আমার ড্যাডি তাতে ইন্টারফেয়ার করবে না? তাছাড়া এই কেসটার সঙ্গে আমার ব্যক্তিগত মর্যাদা জড়িত, কেসটা তোমাকে টেক আপ করতেই হবে। ওখানে থানা অফিসার সেভাবে রিপোর্ট পাঠাবে। আমি চাই মিনিমাম 3 বছরের শাস্তি হোক এই বদমাইশটার। আমাকে ক্ষমা করবেন, আপনার মর্যাদা রক্ষা করার জন্য আইনের অপপ্রয়োগ করা আমার পক্ষে সম্ভব নয়। যদি চিন্তায় কেস প্রমাণিত হয় তাহলে আইনের বিধানে তার মাস 3 সাজা হতে পারে। আমার বাবার জন্য? তোমার বাবা কেন ছেলে? আমার বাবা স্বয়ং বিধাতা এসে যদি আমাকে অনুরোধ করেন তবু আইন লঙ্ঘন করতে তবু আমি সবিনয় প্রত্যাখ্যান করব। আশা করি আমার স্পষ্ট জবাবে আপনি রুষ্ট হবেন না। ঠিক আছে, কথাটা মনে থাকবে। তুমি এখন যাও, তুমি যাও, পরে আসবো, যাও। একটা অপদার্থ বিয়ের আগে এই লোকটা তুমি সুখ্যাতি করতে ড্যাডি বলতে ছেলেটি একটি জিনিয়াস দেখলে তো যেমন এক গুয়ে তুমি এত করে অনুরোধ করে কবো অনেস্টিরা ভূত ওর মাথায় চেপেছে মামনি। এই বয়সে কত অনেস্ট ম্যানকে দেখলাম, নতুন পাস করে বেরিয়েছে, 2-4 বছর যাক, দেখবি সে অন্য মানুষ হয়ে গেছে। নমস্কার বেআই মশাই। নমস্কার। কেমন আছে? ভালো। কখন এলে? এই তো একটু আগে এলাম। আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে বেআই মশাই। ড্যাডি ও ড্যাডি তোমরা দুজনে কথা বলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে বৌমা, ঠিক আছে। ও ড্যাডি মামনি, মামনি বলো। তুমি যেন বেশি দেরি করেছো না, দেরি করে খাবার খেলে তোমার শরীর খারাপ করবে ড্যাডি। ঠিক আছে মা, ঠিক আছে। খাওয়ার জন্য কি আসল হয়তো মনটাই আসল। হ্যাঁ বলুন বেআই মশাই। আচ্ছা, আপনি যে শিবনাথ রাজ্যকে পোষ্য নিয়েছিলেন এ কথা কি আমাকে বলেননি? হঠাৎ এই প্রশ্ন? কল্যাণ কি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে? না, তেমন কিছু নয়, কারণ তারা তো আরো কাছাকাছি আছে, যে কোনো মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি হয়তো জানেন না, কল্যাণের বড় ভাই দীপক ছিনতাই কেসে ধরা পড়ে সে হাজতে আছে। জানেন? হ্যাঁ জানি। শিবনাথ আমার বাড়িতে এসেছে। সর্বনাশ! হঠাৎ যদি এখানে এসে হাজির হয়, শিবনাথ যদি জানতে পারে ও তো কল্যাণ শিবনাথ ওর বাবা, তার সব সহানুভূতি ওদেরকে পড়বে। আপনি ওসব জেনে শুনে বিশেষ ভাবে যে নিশ্চিন্ত আছেন মশাই, আমি ভেবেই পাচ্ছি না। আচ্ছা বেআই মশাই, বলুন। আপনার তো
উপর মহলে শুনেছি অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে। হ্যাঁ তা অবশ্য আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি কোন রকমে কল্যাণকে এখান থেকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দিতে পারেন? আমি সব পারি, সব পারেন? দিনকে রাত করার ক্ষমতা আমার আছে। চোর সৎ লোককে চোর সাজাতে, আবার চোরকে পারি সমাজের মাথায় করে তো। তাই যদি পারেন বেআই মশাই, হ্যাঁ। তাহলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা ওই অমর হারামজাদাকে, Yes, yes, yes. ওই শালা শুয়ারকেও বাড়ি থেকে তাড়াতে হ্যাঁ, হবে অবশ্যই, বেআই মশাই। অবশ্যই, অবশ্যই। ও হচ্ছে শিবনাথ রায়ের পুরনো চাকর। যত নষ্টের মূল আচ্ছা। হচ্ছে ওই হারামজাদা। ওই হারামজাদা কল্যাণকে জাদু করেছে বেআই মশাই, জাদু। ঠিক আছে ঠিক আছে। ওই হারামজাদা, আচ্ছা। বুঝলেন বেআই মশাই, হারামজাদা ওকে আমি দু চোখে দেখতে পারি না। ঠিক আছে চলুন, আমরা খেতে খেতে সব আলোচনা। এই হারামজাদাকে হ্যাঁ। আমরা বাড়ি থেকে তাড়াতেই হবে। চলুন। আচ্ছা বেআই মশাই, বল, বল। এই বেআইন সাহেবা ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সব তাহলে সময় বেআইনকে শুধু- নিয়ে আসলেন না কেন? শুধু আপনার কথা বলে কেমন আছে আর কেমন আছে আমি আচ্ছা, বললাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে চলুন চলুন বেআইন। মাথা খারাপ করিস না মাইকেল, কেসটা খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে শুনি? জেল না পাশে তা দেখি মরতে একদিন হবে। মরবার আগে দু চারটা জানোয়ারকে খতম করে তবেই মরব। এই আমার নীতি। না বাবা, তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না। দীপক যদি অপরাধ করেই থাকে, নিশ্চয়ই তার শাস্তি হবে। আর যদি নির্দোষ হয়, তাহলে সসম্মানে মুক্তি পাবে। নিশ্চয় আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল। মাইকেল, বিষয় সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। দাদা নিজের বৌদির হাতে তাদের কূপ বসিয়ে দিয়ে আমার থানায় গিয়ে আমার নামে ডায়েরি লেখায়। আমি নাকি বৌদি খেয়ে কোন কথা উদ্যত হয়েছে। মাইকেল, ওই দেখা সাক্ষী দিয়েছিল ওই হারামির বাচ্চা সঞ্জয় সেন। বিচারে আমার 2 বছর জেল হয়। দোষ না করেও আমি শাস্তি পেলাম। কই আপনার ভগবান তো আমাকে নির্দোষ বলে খালাস করে দেয়নি। কিন্তু আল্লাহ গড ভগবান সবই ধাপ্পাবাজি। এই যুগের বিচারে নির্যুগে খারে। তাই আমার নীতি হচ্ছে কাপুরুষ বেঁচে না থেকে দুশ্মনকে নিজের হাতে খতম করে তারপর জেল পাশি যা হয় হোক। ওর কথা আপনি কিছু মনে করবেন না মাসিমা, ছেলেটা বরাবর এই উগ্র প্রকৃতির। মামলায় কি হবে জানেন একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো বা ছেলেটা রেহাই পেয়ে যেত। কিন্তু আপনি একবার দারোগা বাবুর সঙ্গে দেখা করে দেখুন না। না সোমনাথ, সেটা হবে আমার মৃত্যুর শামিল। ওই সঞ্জয় সেনের অতীত ইতিহাস তোমরা জানো না। আমাদের দুরবস্থার মূলে আছে ওই সঞ্জয় সেন। তোমার মেসমশাইকে ওই লোকটাই বিপথে চালিত করেছিল। আপনি কি বলছেন সঞ্জয় বাবু? না না, আমাকে মার্জনা করো বাবা। ঝোঁকের মাথায় আমি কথাটা বলে ফেলেছি। নিজের চরিত্রে যদি সাফল্যতা থাকে, তাহলে কেউ তাকে বিপথে নিয়ে যেতে পারে না। দোষ তোমার মেসমশাইয়ের, সঞ্জয় সেনের নয় বাবা, সঞ্জয় সেনের নয়। সঞ্জয় সেনকে তাহলে ওরা আগে থেকেই চিনতেন। সঞ্জয় সেনও মানুষ ঠিকই, তবে এই অবস্থায় উনি মুখ ফিরিয়ে নিতেন না বলে আমার বিশ্বাস।
সঞ্জয়কে আমি দীর্ঘদিন আগে থেকেই চিনি। লোকটা শয়তানের শিরোমণি। আমাকে নরকে নামিয়ে নিজে আখের গুছিয়ে হন্তপুর থেকে পালিয়ে এসেছিল। দেখুন শিবনাথ বাবু, ওরে যা বলেছেন বলেছেন, আর বলবেন না। লোকে শুনলে আপনার মুখে থুতু দেবে, বলবে আপনি একটা বদ্ধ পাগল। আপনি বিশ্বাস করুন নন্দী বাবু, চিরদিন আমি ভিখারি ছিলাম না। হয়তো ছিলেন না, কিন্তু এখন ওসব কথা বললে লোকে বিশ্বাস করবে। আপনাকে আমি কি করে বোঝাবো যে আমি দিন ভিখারি নই? জেলার পুলিশ সুপার আমার মানে কল্যাণ আমার নিজের, আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কল্যাণ আমার শালির ছেলে। তাহলে আমাকে না ডেকে ওই শালির ছেলে অফিসারকে গিয়ে বললেই পারতেন দীপকের মুক্তির ব্যবস্থা করে দাও। না না না, সেটা সম্ভব নয়। কেন কেন? এই কেনর উত্তর আমি আপনাকে দেব না নন্দী মশাই। কারণ মানুষের জীবনে এমন কোন ঘটনা থাকে যার উত্তর দিতে গেলে লজ্জায় ঘৃণায় মাথা হেঁটে হয়ে যায়। যাকে ওই আমি আপনার গোপন কথা শুনতে চাই না। এখন আমি আপনার জন্য কি করতে পারি তাই বলুন। সঞ্জয় বাবু আপনার বন্ধু, তাকে বলে দয়া করে আমার দীপুর মুক্তির ব্যবস্থাটা করে দিন। কিন্তু তাকে নির্দোষ ছেলের লাইফটা এইভাবে বরবাদ হয়ে যাবে, এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। আপনি চাইবেন না নন্দী মশাই। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, ওর মায়ের মানসিক অবস্থাটা একটু চিন্তা করুন, একটু বুঝুন। দাদা আপনাদের মনোবেদনা আমি উপলব্ধি করতে পারছি। তা আপনারা যখন দীপকের মুক্তির প্রস্তাব করলেন, দাদা আমিও একটা প্রস্তাব করতে চাই। যদি রাজি থাকেন দীপককে আমি বেকসুর খালাস করিয়ে দেবো। বলুন। আপনার যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি। আমাদের মানসিক অবস্থাটা আপনি একবার চিন্তা করে দেখুন। আচ্ছা, আমার বয়সটা কত হবে বলে আপনাদের ধারণা? 60-65 হবে। 65 বছর? ওরে মাথার চুলে ভাগ ধরেছে বলে ভেবেছেন আমি বৃদ্ধ হয়ে গেছি? ওরে সবে 45 পা দিল। কিন্তু আপনার অত বড় ছেলে চন্দ্র খুব কম বয়সে বিয়ে করেছিলাম, স্ত্রী মারা গেল আর বিয়ে করলাম না। তা মনে করে দেখুন, ঘরে যদি মেয়ে ছেলে না থাকে সে সংসারে লক্ষ্মী থাকে না, সে সংসারে পুরুষ মানুষের মন বসে। সে তো বটেই। তাই বলছিলাম আপনাদের দীপা যদি আমার সংসারের ভান্ডে দীপকের মুক্তির ব্যবস্থা আমি নিশ্চয় করে দেবো। সঞ্জয় বাবু আমার অনুরোধ উপেক্ষা করতে পারবেন না, কারণ সঞ্জয় বাবুর অনেক গোপন ইতিহাস আমার জানা। এটা তো খুবই আনন্দের কথা। দীপা আপনার ঘরে যাবে। চন্দনেরও সম্মতি আছে বলে শুনেছি। চন্দনের বিয়ের কথা আপাতত আমি ভাবছি না। তাহলে বিয়েটা আমি নিজেই করতে চাই। বৃদ্ধ বয়সে বিয়ে করবেন আপনি? তাও একটা মেয়ের বয়সী মেয়েকে? আপনি কি মানুষ? দাদা শুনুন। কে শোনাবেন? আপনি যদি মানুষ হতেন তাহলে এমন জঘন্য কথা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেন না। আমার ছেলে জেলে পচে মরুক, তবু দীপার জীবনটাকে আমি হাহাকারে ভরিয়ে দিতে পারবো না। দীপকের মুক্তি আমি চাই না। একটুখানি বিষ এনে দিতে পারো? খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হতভাগিনীকে না দিতে পারলাম পেট ভরে ভাত, না দিতে পারলাম ভালো একখানা কাপড়, তার চেয়ে ও মরে যায়, তবু মনটাকে আমি প্রবোধ দিতে পারবো না। আপনাদের বাস্তব অবস্থাটা একটু চিন্তা করে দেখুন শিবনাথ বাবু। গরিব মা বাবার দুর্বলতার সুযোগ নিয়ে তার একমাত্র মেয়ের গলায় বিয়ে নমত ফাঁসটা পরিয়ে দিতে চাইতো। নাহলে বসো, আমার যদি স্বাভাবিক কিছু থাকতো তাহলে এর উত্তর আমি মুখে দিতাম না। আমার পায়ে দুটো দিয়ে দিত তোমার মতো চালু আছে। মুখ সামলে কথা বলবেন।
না রে বাবু। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বলে তোমাকে আমি যত পেটা করবো। আমি ভদ্র সন্তান বলে এখনো তোমাকে আমি সহ্য করছি। মানুষ নাও, এখনো দাঁড়িয়ে আছো কুকুর। বেরিয়ে যাও, আমি জানতে চাই যে তুমি বেরিয়ে যাবে কিনা। যাচ্ছে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই অপমান এত সহজে আমি ভুলবো না। কাল সকালে বাড়ি ছেড়ে অন্যত্র যাবেন, আর যাবার সময় আমার বাড়ি ভাড়াটা পাই টু পাই মিটিয়ে দিয়ে যাবেন। দাঁড়ান নন্দী মশাই, দীপা, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। রাজি আছো? হ্যাঁ, আপনি দাদাকে ছাড়িয়ে আপনার ব্যবস্থা করুন, আমি আপনাকে বিয়ে করব। তুই ভুল করছিস। সারাটা জীবন থেকে ভুলের মাসুল দিতে হবে। তুমি পালঙ্কে শুয়ে তুই হাহাকার করে কাঁদবি। না, দরকার নেই দীপকের মুক্তির। দীপক জেলে পড়বে। আমি তো দাদার জন্য আত্মহত্যা দিচ্ছি মা। জগদীশ্বর, এ বলে তুমি দয়ালু না, নিষ্ঠুর। তুমি তো গীতায় বলেছ, পরিত্রাণায় ও সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে কোথায় তুমি? চক্রান্তকারী নারায়ণ নেমে এসো, চক্রান্তকারীদের চক্রান্ত ধ্বংস করো। আমি তাহলে ধার্য করো। আজ এটা ভালো লগ্ন আছে, রাত 12টার পর। আমার তো মনে হয় শুভ কাজে বিলম্ব করা উচিত নয়। শাস্ত্রেই তো আছে শুভস্য শীঘ্র, নাকি বলেন শাশুড়ি মা? আমার আপত্তি নেই, তবে দাদা যেন কালি ছাড়া পাক। আশা করি আমার মনের ইচ্ছাটা। সে তোমাকে বলতে হবে না দীপা, কর্তব্য সম্বন্ধে আমি বরাবরই সচেতন। আপনি অযথায় চোখের জল ফেলছেন শাশুড়ি মা। আপনার মেয়েকে আমি মানে মাথায় করে রাখবো। ফাঁসিটা কোথায় হবে? ফাঁসি নয়। বিয়ে আমার বাড়িতে হবে। অযথায় আমি তোমাদের টাকা পয়সা খরচ করতে চাই না। যাওয়ার আগে আপনাকে একটা প্রণাম করে যাই শাশুড়ি মা। আশীর্বাদ করবে আরো 100 বছর যেন আমি লাভ করি। ওকে চলে যেতে বল দীপা, ওকে চলে যেতে বল। আমি ওকে সহ্য করতে পারছি না, চলে যেতে বল। প্রথম 2-4 দিন একটু অসহ্য বলেই মনে হবে শাশুড়ি মা, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি আসছি দীপা, বাজার হাট তো সব আমার নিজের হাতে করতে হবে। কোনো চিন্তা করবেন না শাশুড়ি মা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দীপা, তুই কি করলি ভাই? তুই কি করলি? ওরে, এটা তো বিয়ে নয়, এটা আত্মহত্যা। কেন তুই রাজি হলি মা? তোর দাদা না হয় 2 বছর জেল হতো, কিন্তু তোকে যে জীবন ভর তুষের আগুনের মতো দিকে জ্বলতে হবে। তুমি অযথাই দুঃখ পাচ্ছ মা। মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো একদিন দিতেই
দুঃখ হতো, এতে তবু একটা সান্ত্বনা থাকবে মা। দাদার জন্য আমি অন্তত একটা কিছু করতে পেরেছি। তুমি বিশ্বাস করো মা, এর জন্য আমার এতটুকু দুঃখ বা ক্ষোভ নেই মা। দীপা, আর দুঃখই বা পাবো কেন? লোকটার অগাধ টাকা আছে, ভাত খাবারের অভাব হবে না। বিয়ের পর তুমি হয়তো গিয়ে দেখবে সারা অঙ্গে আমি গয়না পরে আমি রাজরানীর মতো ঘুরে বেড়াচ্ছি। ভাবতো যে আমার কি আনন্দ হচ্ছে মা। দীপা, ওরে দীপা, তুই কাঁদছিস দীপা? এখনো তুই ভেবে দেখ মা, এখনো ভেবে দেখ। দাদাকে তুমি সান্ত্বনা দিও মা, ও হয়তো রেগে গিয়ে অনর্থ বাঁধাবে। তুমি তো বুঝো দাদা থাকলে তোমাদের সব আছে, মেয়ে থাকাও যা, না থাকাও তাই। আমি নাই বা রইলাম মা, আমি নাই বা রইলাম, আমি নাই বা রইলাম। মা, দীপা রে, আমি কখনো মাথা নত করব না। ঝড় উঠুক, তুফান ছুটুক, এক এক করে মনের কুসুম প্রবৃত্তিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাক, তবু আমি সর্বংসা ধরিত্রীর মতো সব আঘাত নীরবে সহ্য করে যাব। কারণ আমি যে মা, আমি যে জননী, আমি যে ধাত্রী। দীপার বিয়ে হয়ে গেল মাইকেল দা। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি দীপার মতো মেয়ের ওরকম একটা লোকের সঙ্গে বিয়ে হবে। বিয়ে নয় রমা, এর নাম বেবিচার। মাইকেল দা, যাদের অর্থ সম্পদ আছে, যারা সমাজের মধ্যমণি, যারা তারা যা খুশি তা করে যাবে, গরিবের প্রতিবাদ করার কোনো ভাষা থাকবে না। এই তো সমাজ ব্যবস্থা। আইন ওদের নাগাল পাবে না, রাষ্ট্র থাকবে উদাসীন, নেতারা বলবে সব ঠিক হয়। তুমি এসব কথা ভাবো মাইকেল দা? তুমি কি ভাবো রমা? আমি কি অকারণ বেকার হয়ে জন্মেছিলাম? শয়তানদের ষড়যন্ত্রে আজ আমি সমাজ বিরোধী। যেমন দীপুদাস জেলে বসে মরছে ওই শয়তানদের চক্রান্তে। শুনছি ও নাকি আজ ছাড়া পাচ্ছে। হবে, কিন্তু কিসের বিনিময়ে মুক্তি পাবে? একমাত্র মনের যৌবনের বিনিময়ে। I am so sorry, young sister. কথাটা অশালীন,
তার জন্য তোমার কাছে আমি মার্জনা চাইছি। কিন্তু 20 বছরের একটা তরুণীর সঙ্গে 60 বছরের একটা সমবিবাহ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু জানি না দীপকটা মেনে নেবে কিনা। আমি হলে কি করতাম জানো রমা? দুটোকে একসঙ্গে খুন করে আমি ফাঁসিতে যেতাম। মাইকেল দা, আদালতে দাঁড়িয়ে তার সরে চিৎকার করে বলতাম, অমথার কোন আমি করেছি, কিন্তু কেন করেছি একবার অনুসন্ধান করে দেখো। মাইকেল দা, জানি আমার কথা কেউ কর্ণপাত করবে না, কিন্তু রমা এই সমাজটাকে আমি যতই দেখছি ততই নাচনায় উত্তেজিত হয়ে উঠেছে। ইচ্ছা হচ্ছে এই মন্দ তালমনের কুন্দর সমাজটাকে ভেঙে গুঁড়িয়ে দেয়। মাইকেল দা ঠিকই বলেছে, এর নাম বিয়ে নয় ব্যভিচার। দধিচি দেহ ত্যাগ করেছিলেন দেবতাদের মঙ্গলের জন্য, দীপা ওর দাদার জন্য আত্মাহুতি দিল। দীপার স্বপ্ন ছিল সুন্দর সাজানো গুছানো ছোট্ট একটা সংসার। কি হয়েছে দাদা, তোমার মুখ শুকনো কেন? শরীর কি ভালো নেই তোমার? না রে, শরীর আমার ভালোই আছে, তবে কি? যাই হোক, একটা চাকরি করছিলাম সেটাও চলে গেল। কেন? দীপকের কেসের তদবির করেছিলাম। সঞ্জয় বাবু নাকি মালিককে বলে দিয়েছে আমাকে চাকরিতে রাখলে ওনার নাকি ফ্যাক্টরি রাখাই দায়ী হয়ে যাবে। তাই মালিক সঞ্জয় বাবুর সঙ্গে বিবাদ করে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। সঞ্জয় সেনকে এই দেশের রাজা, যে তার হুকুম মেনে সবাইকে চলতে হবে? দেশে কি আইন কানুন নেই? দেশে কি মানুষ নেই? আইনের কথা বলছিস রমা? আইন আছে, কিন্তু সেই আইন গরিবের জন্য নয়। এই সমাজে ধনীর 7 কোণ মাপ, ওরা আইনের মুখে জুতো মেরে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে বেআইনি পথে। আইনের রক্ষকরা দেখেও চোখ বুঝে থাকে, আর আমরা যদি অন্যায় করি পুলিশ তো ধরবে ধরবে। এই তো আমাদের সমাজ। মানুষ চুরি করে খিদের জ্বালায়, পকেট কাটে পেটের এই গর্তটা বোঝাবার জন্য, চিন্তাই করে দারিদ্র নামক রাক্ষসটাকে শান্ত রাখবার জন্য। কিন্তু ধনীরা যে কোটি কোটি টাকা মুনাফা লুটছে, চুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণরস, ওই তাদের বেলায় তো আইনের লম্বা হাতটা এগিয়ে আসে না। তুই দেখে নিস রমা, এই দেশের যুব শক্তি বৈষম্যকে বেশি দিন চলতে দেবে না। এই বর্তমান সমাজটা ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, তাই তরুণ সমাজগুলো পথ না পেয়ে বিপদেই চলে যাবে। তুই আমার চাকরিটা চলে গেল, কাল থেকে হয়তো আমরা নিরঙ্গ উপবাস কিদের ছাড়াই। আমরা যদি পকেট মার হই চিন্তাই করি, এই ওয়াগন বেকারদের ধরে নাম লেখাই, তার জন্য কি আমি দায়ী? না দাদা না, তোমার দুটি পায়ে পড়ি, ওসব কাজ তুমি করতে যেও না। আমি মাসিমার কাছে বিড়ি বাঁধতে শিখেছি, দুটো পেট কোন রকমে চলে যাবে। আর যদি না পারি মানুষের বাড়িতে আমি ঝিয়ের কাজ করব, তবু তুমি অপথে যেও না দাদা, তবু তুমি অপথে যেও না। সোমনাথ, একই দীপুদা, একই চেহারা হয়েছে তোমার। ওরা কি তোমাকে খেতে দেয়নি? এই অবস্থা দেখার আগে আমি যদি মরতে পারতাম কোনো দুঃখ থাকতো না। কেন তুমি আমাদের বাড়িতে এলে? কেন এলে? কেন এলে? দীপক, বস এখানে। তারপর কেমন আছিস বল? নরক দর্শন করে এলাম রে সোমনাথ। নরক? হ্যাঁ, জেলখানা মানেই তো নরক। আমি হলফ করে বলতে পারি রে সোমনাথ, কোন এক সৎ মানুষকেও যদি জেলের মধ্যে 6 মাস আটকে রাখে, তাহলে সে একজন পাক্কা সমাজ বিরোধী হয়ে বেরিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় সোমনাথ,
জেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষকে সংশোধনের সুযোগ দেওয়ার জন্য। চোর ডাকাত পকেট মার তৈরি করার কারখানা নিশ্চয়ই জেল নয়, কিন্তু বস্তুত পক্ষে তাই হচ্ছে রে। ওখান থেকে বেরোবার পর মানুষ আর মানুষ থাকে না রে, জানোয়ার মরে যায়। যাই হোক, তুই বেকচুর খালাস পেয়েছিস, নইলে সেটাই তোর ভাগ্য। নইলে তুই যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলি, জেল তোর অবধারিত। আমি জানতাম রে সোমনাথ, আমি একদিন পাবই, কারণ আমি তো জানি আমি কোন অন্যায় করিনি। সত্যের সূর্যকে মিথ্যার কুয়াশায় ঢেকে রাখা যায় না, একদিন তা প্রকাশে পাবেই। তুই বাড়ি গিয়েছিলে? না, আজ রাতটা তোদের এখানে থেকে ভোরেই বাড়ি চলে যাব। তা হেরে সোমনাথ, আমার মা বাবা দীপা ওরা সব কেমন আছে? সবাই ভালোই আছে। মা বোধহয় খুবই ভেঙে পড়েছে, বাবা হয়তো বিশ্বাস করেছে সত্যি আমি চিন্তাই করেছি, কিন্তু আমার বোন দীপা কিন্তু বিশ্বাস করবে না। তবে সঞ্জয় সেনকে আমি সহজে ছেড়ে দেব না, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। এসো, এক মাসের চেহারা যা ছিঁড়ি করেছো তা কেনই যাচ্ছে না। আসলে শরীরের উপর তুমি কোনো যত্নই নিচ্ছ না। কি করবো বলো রমা, জেল হাজতে কেউ তো তোমার মতো প্রিয়জন ছিল না যে আমাকে যত্ন করে খেতে দেবে। আসলে মানসিক চিন্তাতে এই শরীরটা নষ্ট হয়ে গেছে, 2-4 দিন বাড়িতে থাকলেই ঠিক হয়ে যাবে। তুই হাত মুখ ধুয়ে এখানে বিশ্রাম করে দিব। আর হ্যাঁ রমা, তুই উনুনটা ধরিয়ে দে। হ্যাঁ, আমি আসছি। কোথায় যাবি এত রাতে? এতদিন বাদে তুই আমাদের বাড়িতে এলি, শুধু ডাল ভাত তো আর তোর সামনে দেওয়া যায় না। তুই বিশ্রাম কর। আচ্ছা আচ্ছা, আমি বেশি দেরি করবো না। রমা, তুই ওকে একটু দেখিস। হ্যাঁ, জানো রমা, জেল হাজতে বসে আমি প্রতিদিন তোমার কথাই ভাবতাম। মাঝে মাঝে মনে হতো এই বুঝি তুমি আজ আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু নিষ্ফল প্রতীক্ষা। একটা দিনও তুমি আমার সঙ্গে দেখা করতে গেলে না। তুমি কি আমাকে ঘৃণা করো রমা? ও কথা বলো না, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি তো জানো ইচ্ছা থাকলেও মেয়েরা সব কাজ করতে পারে না। তুমি যে আমার কি কত খানি রমা, এই 1 মাস আমি পেট ভরে ভাত খাইনি, রাত্রে ঘুমাইনি, শুধু অঝরে কেঁদেছি আর ভগবানের কাছে প্রার্থনা করেছি ওকে তুমি সসম্মানে মুক্ত করে দাও ঠাকুর, ওকে তুমি সসম্মানে মুক্ত করে দাও। রমা লক্ষ্মীটি, এতো না, এবার আমরা নতুন করে জীবন আরম্ভ করব। আমি মনে মনে ঠিক করে ফেলেছি, চন্দনের সঙ্গে দীপার বিয়েটা হয়ে গেলে তোমাকে আমি সসম্মানে বাড়ি নিয়ে যাব। তোমাকে দূরে সরিয়ে রেখে আমিও খুব কষ্ট পাচ্ছি রমা। দীপুদা, সরকারি চাকরি আমার ভাগ্যে নেই, কোন বেসরকারি প্রতিষ্ঠানের যদি চাকরি পাই তাই আমি করব, কুলির কাজও যদি পাই আমি তাই করব। শিক্ষার অহংকার করে কি লাভ বলো? মা বলে কোনো কাজে ছোট নয়, আর কিছু না জুটুক রিক্সা চালাবো, মোট বইবো, লোকে যা ভাবে ভাবুক, এই পেটের জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত রমা। সোমনাথ বাড়িতে আসো, সোমনাথ বাড়িতে আসো। ভালো আছো বাবা? হ্যাঁ, ভালো আছি। তুই কখন এলি? এই তো একটু আগে। বাড়িতে গেলি না কেন? তোর মা কান্নাকাটি করছে, এদিকের খবর সবই তো শুনেছিস। সব হচ্ছে এই পোড়া অদৃষ্টের দোষ রে। নইলে দিবার মতো জীবনটা এইভাবে। বাবা, দীপার কি হয়েছে? তুই কিছু শুনিস নি? কি শুনবো? বাড়ি চল, সব শুনতে পাবি। না বাবা, কি হয়েছে দীপা? বলো। কিচ্ছু হয়নি, তুমি হাত মুখ ধুয়ে চলো। না, দীপার কি হয়েছে আমি এখনই জানতে চাই। দীপা কি বিষ খেয়ে আত্মহত্যা করেছে? না। কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে? আর তুমি হাত মুখ ধুয়ে চলো না, এত উতলা হবার কি আছে? না,
আমি এখনই শুনতে চাই। বাবা, বাবা, তুমি তুমি চুপ করে থেকো না, বলো না, বলো না কি হয়েছে দীপার। তুমি তুমি আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না বাবা, আমার এই বুকের মধ্যে ঝড় বইছে, দয়া করে বলো, বলো না বাবা, বলো না দীপার কি হয়েছে বাবা। সাতকড়ি নন্দী, সাতকড়ি নন্দী, সাতকড়ি নন্দী, হ্যাঁ বলো। সাতকড়ি নন্দী দীপকে বিয়ে করে। না বাবা না, এ কথা আমি বিশ্বাস করি না। দীপার জীবনে এমন দুর্ঘটনা ঘটতেই পারে না। এও কি কখনো সম্ভব একটা 60 বছরের বৃদ্ধের সঙ্গে দীপার বিয়ে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কোনো উপায় ছিল না রে দীপা, তোকে জেল থেকে বাঁচাবার জন্য আমাকে কাজ করতে হয়েছে। কেন কেন তোমরা এমন জঘন্য কাজ করলে? আমি না হয় জেল নরক যন্ত্রণায় ভোগ করতাম, ছি ছি ছি। আমার জন্য একটা কচি মেয়ের আশা আকাঙ্ক্ষা, জীবনের স্বপ্ন এমনি ভাবে 2 পায়ে মারিয়ে দিয়ে ঘন্টাকে হা করে ভর্তি দিলে বাবা। মেয়েটাকে বলি দেবার আগে কেন তোমরা আমার সঙ্গে পরামর্শ করলে না? আমি কি মরে গেছি? কেন কেন তোমরা আমার সঙ্গে একটা কথাও জিজ্ঞাসা করলে না? তুমি স্নেহময়ী বাবা নও, তুমি তুমি একটা বিবেকহীন কসাই। আমি তোমাদের শ্রদ্ধা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ঘৃণাই করব তোমাদের, তোমাদের ঘৃণাই করব আমি। আমার বুকে তোমাদের জন্য কোন শ্রদ্ধার আসন নেই। আমি তোমাদের ক্ষমা করতে পারছি না। সঞ্জয় সেন আর সাতকড়ি ষড়যন্ত্র করেই সঞ্জয় সেন, সঞ্জয় সেন, সঞ্জয় সেন, ঈশ্বর অবতার নামে শপথ করে বলছি, সঞ্জয় সেনের উপর যদি আমি চরম প্রতিশোধ না নিতে পারি তাহলে এই মানুষের সমাজে আমি মুখ দেখাবো না। আর ওই শয়তান সাতকড়িকে বুঝিয়ে দেব 20 শতাব্দীর যুবা মানব পাল্টা মত দিতে জানে। পিছু ডেকো না রমা, পিছু ডেকো না, আমার বাধা দেবার চেষ্টা করো না। আমার বুকে চলছে খান্ডবের দাবানল, রক্তে উঠেছে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের তুফান। আমি মানব থেকে হয়ে যাব দানব, আমি নরকের পথ ধরে চলবো, আমি মনুষ্যত্বের গলা টিপে হাত। আমার কচি বোনটা একটা বৃদ্ধ লম্পটের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে হাহাকার করে কাঁদবে, তার আকুল আর্তনাদ আমি আমার বুকটার মধ্যে শুনতে পাচ্ছি। রমা চলে যাচ্ছে, বুকটা আমার চলে যাচ্ছে, আমি বুঝি উন্মাদ হয়ে যাব, আমি বুঝি পাগল হয়ে যাব। দীপা, আমার স্নেহের দীপা, তার অনুরোধ আমি শুনব না, আমার আদেশ আমি মানব না। কি দিয়েছে আমাকে তোমাদের এই সমাজ, কি দিয়েছে আমাকে এই রাষ্ট্র? ঘৃণা, লাঞ্ছনা, অপমান ছাড়া কি দিয়েছে এই বন্ধ সমাজ? এই সমাজকে আমি বিষিয়ে তুলব, রাষ্ট্রের দেহে ঢেলে দেব লক্ষণাগিনীর তীব্র বিষ, ঘরে ঘরে তৈরি করবো আমি সামাজিক স্থান, জনজীবনকে আমি ক্ষত বিক্ষত করে দেব। আমাকে যারা সসম্মানে বাঁচতে দিলে না, আমার বোন দীপার জীবনটাকে যারা হাহাকারে ভরিয়ে দিলে, তাদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না, কাউকে না। দীপক মরে গেছে বাবা, দীপক মরে গেছে, তার মরা মন থেকে নতুন করে জন্ম নিয়েছে সমাজের আতঙ্ক এক বিভস্ম দানব। আমি একটা জ্বলন্ত বারুদ, আমি একটা দিয়াশলাই কাঠি জ্বালাবার বস্তা। আমি তো মরবই, মরার আগেই সমাজ রাষ্ট্রের ভিত্তাধর প্রচন্ড ভাবে একটা নারা দিয়ে যাব। একটা একটা করে ওই মানুষ রূপী জানোয়ার গুলোকে টেনে নামাবো তাদের ধুলোয়, টেনে চিরে ফেলবো তাদের সাহিত্যের মুখোশ, লাথি মেরে গুড়িয়ে ফেলবো তাদের বুকের নজর।
করে দেব তাদের আকাশ চুম্বী আকাঙ্ক্ষা। আজ থেকে এই সমাজ আর সমাজের মানুষগুলোর বিরুদ্ধে শুরু হলো বাবা এই দীপকের জেহাদ। কি হবে মা, কি হবে? হয়তো এখন ছুটে যাবে, সঞ্জয় সেনকে মারধর করবে, সাতকর্ণীকে আবার আবার ওরা ওকে জেলে পাঠাবে। আমি কি করবো ভগবান, আমি কি আপনি বাড়ি যান মেশমশাই, দাদা এলে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। হ্যাঁ তাই দিস মারে, তাই দিস। তোর কথাও তো শুনবে, শুনবে। ভগবান আমাকে মেরে রেখেছে, এখন এই দীপকে আমার একমাত্র সহায় সম্বল। সে যদি চলে যায়, মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই রে মা, মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো পথ নেই। একটু আগেও যে মানুষটা ঘর বাঁধার স্বপ্ন দেখছিল 5 মিনিটের মধ্যে সব স্বপ্ন তার ভেঙে চুরমার হয়ে গেল। শান্ত মানুষটা হঠাৎ